দোকানপাট বন্ধ, বাজার যাইতে পারছে না, কারণ ওই মুহূর্তে সেনাবাহিনী পুরো বাজার দোকানপাট টহল দিচ্ছে। এই একদিন দুদিন এই যাইতে যাইতে মানে আমি সর্বশান্ত, মানে কী পরিমাণ যে টাকা আমি নষ্ট করেছি আমি অগুন্তি। মানে এক কথায় যদি হয়তো বা বললে হয়তো আপনারা বিয়াদে মনে করতে পারেন, আমাকে ওজন দিলে যা হবে তার সমপরিমাণ টাকা। সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। দেশের বিশাল জলসীমা, একদিকে নীল জলরাশির সৌন্দর্য, অন্যদিকে এই পথেই চলে মরণ নেশার ভয়ঙ্কর কারবার। যখন স্থলপথে নজরদারি বাড়ে, তখন পাচারকারীদের প্রধান টার্গেট হয়ে ওঠে সমুদ্রপথ। টেকনাফ থেকে সেন্ট মার্টিন কিংবা গভীর সমুদ্রের ট্রলার, প্রতিটি ঢেউয়ের আড়ালে লুকিয়ে থাকে কোটি কোটি টাকার ইয়াবা আর আইসের চালা। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের নদীতে যে বিশাল এলাকা নিয়ে সেই নদীর দায়িত্বে নিয়োজিত আছেন আমাদের কোস্টগার্ড বাংলাদেশ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কোস্টগার্ড পূর্ব জোন টেকনাফ কক্সবাজার। আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন এই সকল ব্যক্তিবর্গই কোস্টগার্ডের সৈনিক অফিসার, সবাই মিলে রাত দিন আমাদের নদীতে দিয়ে যেন কোনো অবৈধ পণ্য প্রবেশ করতে না পারে বা কোনো পণ্য যেতে না পারে, সেখানে মাদক, অস্ত্র, চোরাচালানি, নারী ও শিশু পাচার সব কিছুতেই যেন কোস্টগার্ড নিয়মিত অংশগ্রহণ করে আসছে। আমরা আশা করব যেভাবে আমরা যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব, এবং সেই সাথে আমাদের একটি মাত্র আশাই থাকবে, সেটা হলো যে আমাদের নদী নিরাপদে থাকবে এবং সেখান দিয়ে কোনো অবৈধ পণ্য প্রবেশ করতে পারবে না বা যেতে পারবে না, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। এই মরণ নেশা রুখতে দিনরাত অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। কখনো ছদ্মবেশে, কখনো অত্যাধুনিক রাডার প্রযুক্তির সহায়তায় তারা হানা দিচ্ছে পাচারকারীদের আস্তানায়। কিন্তু প্রশ্ন হলো, একের পর এক বড় বড় চালান ধরা পড়লেও এই রুটে পাচার কি থামছে, নাকি পাচারকারীরা বদলে ফেলছে তাদের কৌশল? আমরা রাডারে একটা কন্ট্যাক্ট দেখতে পারতেছি, যেটা মায়ানমার থেকে বাংলাদেশের দিকে হেড করতেছে। সাসপেক্টেড হতে পারে, আমরা তাকে চ্যালেঞ্জ করব। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা শুনতে পেয়েছি বা জেনে নিলাম যে আমাদের বাংলাদেশ কোস্টগার্ড একটি রাডারের মাধ্যমে দেখতে পেয়েছেন এবং জেনেছেন যে মিয়ানমার থেকে কিছু পণ্য নিয়ে একটি নৌকাবাহী মাছ ধরার ট্রলার বাংলাদেশে প্রবেশ করছে। হয়তোবা তার ভিতর কিছু থাকতে পারে, যার প্রেক্ষাপটে অতি দ্রুত আমাদের বাংলাদেশ কোস্টগার্ড সেই স্থানে চলে যাচ্ছে। আমরা জানবো, আমরা এদের পরবর্তী পরিকল্পনাগুলো দেখব এবং সব কিছুই আপনাদের সামনে বা জাতির সামনে তুলে ধরবো যে আমাদের কোস্টগার্ড, বাংলাদেশ কোস্টগার্ড কীভাবে নদীপথে সার্বক্ষণিক দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে, তার একটি নজির আপনাদের সামনে তুলে ধরবো। পাচারকারীরা এখন সরাসরি তীরে আসে না। গভীর সমুদ্রে মাদার ভেসেল থেকে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় মাদক খালাস করা হয়। কোস্টগার্ডের জন্য এই বিশাল জলসীমায় প্রতিটি ছোট নৌকা চেক করা একটি খড়ের গাদায় সুই খোঁজার মতো চ্যালেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পূর্বেও আরেকটি স্পিডবোট সেখানে হাজির হয়ে গেছে এবং বাংলাদেশ কোস্টগার্ড সেই নৌকাটিকে অলরেডি ঘিরে ফেলেছে। সেই নৌকাও ওখানে দাঁড়িয়ে গিয়েছে, তাকে হয়তো বা এক্ষুনি তার ভিতরে কি আছে না আছে সে বিষয়গুলো দেখবে। এটা হচ্ছে গিয়ে প্রতিনিয়ত প্রতিদিনের কাজ। কিন্তু আমরা যখন ঢাকার থেকে এসেছি এই টেকনাফে, আমরা ইচ্ছা পোষণ করেছি যে আপনাদের অভিযানগুলো আমরা দেখব এবং আমরা তা ধারণ করব এবং আমরা তা জাতির সামনে তুলে ধরব।
যার লক্ষ্যেই আজকে আমরা এই নাফ নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি এবং এদের কার্যক্রম দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা তারা নৌকা বন্ধ করে হ্যান্ডস আপ হয়ে দাঁড়িয়ে আছে, পুরো দিকে হাত তুলে সব দাঁড়িয়ে আছে। আমরা দেখি সেখানে কি আছে বা কি অবস্থা। সোর্সের দেয়া তথ্যানুযায়ী টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়, মাদক কারবারিদের খোঁজে এবার গভীর সমুদ্রে। সাথে আছে টেকনাফ পূর্ব জোনের দুঃসাহসী কোস্টগার্ড সদস্যরা। রাডারের মাধ্যমে তথ্য নিশ্চিত হয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে আসা একটি ফিশিং বোটকে চ্যালেঞ্জ করে। সাইরেন বাজিয়ে কোস্টগার্ডের স্পিড বোট ঘিরে ধরে সেই ফিশিং বোটকে। চোরা কারবারিরা আত্মসমর্পণ করলে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কাঙ্ক্ষিত সময় আমরা এসে পৌঁছে গেছি এবং সেই জেলেদের নৌকা চ্যালেঞ্জ করার পর সেটাকে আটক করা হয়। আটক করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্নভাবে চেক করছে। এই তো আমরা জানতে পেরেছি যে এখানে তারা ইয়াবা পেয়েছে এবং দেখা যাচ্ছে যে একটা বেশ বড় বস্তা তারা বের করে আনতেছে। ইতিমধ্যেই সেই জেলে নৌকাকে আটক করা হয়েছে। সেই জেলে নৌকার মাঝে বাংলাদেশ কোস্টগার্ড অনুসন্ধান করে জালের মাঝে এবং বিভিন্ন স্থান থেকে তেনারা বেশ কিছু পণ্য পেয়েছেন, যাকে বলা হয় ইয়াবার কার্টন। মানে এর ভিতরে এক একটায় 10,000 করে ইয়াবা আছে। এরকম এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা, 1 2 3 4 4টি ইয়াবার কার্টুন পেয়েছে, যেখানে প্রায় 40,000 ইয়াবা আছে। এবং এখানে সেই সাথে নৌকার যে জেলের মাঝি যারা এই নৌকা নিয়ে আসছিল মিয়ানমার থেকে, তাদেরকেও আটক করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা এইখানে যারা আছেন তেনাদের। সমুদ্র জয় করে আসা এই বীজ যখন শহরে পৌঁছায় তখন ধ্বংস হয়ে যায় একটি সাজানো পরিবার। মাদকের এই মরণ কামড়ে কেবল একজন ব্যক্তি নয়, পঙ্গু হচ্ছে পুরো সমাজ। আসক্তির অন্ধকার গলি থেকে ফেরার পথটা যতটা বন্ধুর, তার চেয়েও কঠিন এই নেশার যোগান বন্ধ করা। বর্তমান পরিস্থিতিতে নাফ নদী ও সমুদ্র সীমান্ত দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্য হতে মাদক, অস্ত্র পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে কোস্টগার্ড বা আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? নাফ নদী ও বাংলাদেশ মায়ানমার সমুদ্র সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ রোধে বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বপ্রাপ্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ ও পাচার প্রতিকল্পে 24/7 টহলের পাশাপাশি গোয়েন্দা ও ড্রোন নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়াও আধুনিক সক্ষমতা ও প্রযুক্তি নির্ভর জাহাজ ও উচ্চগতি সম্পন্ন স্পিড বোটের মাধ্যমে টহল, আধুনিক রাডার ব্যবহার, AIS, VHF, HF কমিউনিকেশন সিস্টেম ও GPS প্রযুক্তি ব্যবহার করে কোস্টগার্ডের আওতাধীন নাফ নদী ও সমুদ্র সীমানা এলাকায় জলযান ও সন্দেহজনক গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে যাচ্ছে। বাংলাদেশ হতে সমুদ্র পথে মায়ানমারের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও পণ্য সামগ্রী পাচার রোধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? সমুদ্রপথে বাংলাদেশ থেকে মায়ানমারে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও অন্যান্য পণ্য পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের সদস্যরা 24 আওয়ার টহল কার্যক্রম পরিচালনা করছে এবং স্থল ও নদীপথে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও সন্দেহভাজন ট্রলার ও নৌযান তল্লাশি করে পাচারকৃত মালামাল জব্দ ও জড়িত ব্যক্তিদের আটক করা হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভেড়ামারা নর্দাপাড়াতে। এই পাড়াটি যেন মাদকের অভয় অরণ্য। উন্মুক্তভাবে প্রতিটি স্থানেই মাদক বেচাকিনি চলছে এবং প্রতিটি ঘরে ঘরেই মাদক সেবন করে প্রতিটি পরিবার যেন জাহান্নামের আগুনে জ্বলছে। ঠিক তেমনি একটি পরিবারের সাথে এখন কথা বলবো, যে পরিবারের সন্তান বাবাকে মেরেছেন, মাকে মেরেছেন এবং ধারালো অস্ত্র নিয়ে তাদেরকে হত্যা করতে এসেছেন। এমনই একটি বাবার সাথে আমি আজকে কথা বলছি যে আমাদের প্রশাসন এ ব্যাপারে কি দায়িত্ব পালন করছেন, আমরা তার মুখ থেকে শুনি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম বাবু।
আমরা শুনেছি যে আপনার ছেলে মাদকে আসক্ত, বিষয়টা কি? আমার ছেলে মাদক আসক্ত আর জোয়া দুটাই। এখন আপনার ছেলে কোথায় আছে? এখন আপনি আমার ছেলেকে আমি রিয়াবে দিয়েছি আর 2 মাস। সে কিভাবে মাদকে জড়ালো বলতে পারেন কি? এই আপনার প্রথমে করোনার ভিতর ওই লুডো খেলতে খেলতে আপনার জোয়ায় গেল। জোয়ার পরের থেকে টাকা পয়সা সব নিঃস্ব করেছে, হারিয়ে এখন ধরেন ওই নেশায়। এতে কি আপনাদের কোনো রকম কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি মানে আমার নিজ 1 কোটি টাকা ক্ষতি করছে, আর লোকের থেকে 1.5 কোটি টাকা দিয়েছে। ওটা বড় ব্যবসায়িক ছিল, যার কাছে টাকা চায় সে ধরেন 1 লক্ষ 1.5 লক্ষ করে টাকা দিয়েছে মাল নেওয়ার জন্য, পুনরায় সে টাকা বাদ দিলে। সেসব ঝামেলা বহু মিটাইছে। আমি থানায় এমন বহু ইনফরমেশন আছে। থানায় আমাকে বললো যে আপনার ছেলে 1 থেকে 1.5 কোটি টাকা মানুষের থেকে দিয়েছে। এই যে আমি কথাগুলো বললাম, এরকম বিজনেস আপনার ছিল? হ্যাঁ, আমার ব্যবসা ছিল। আমি ইলেকট্রিকের একজন পাইকারি ব্যবসায়ী এবং এসিআই কোম্পানির 2 থানার পরিবেশক ছিলাম এবং ফ্যান কোম্পানির কথা প্রস্তুতকারক হিসাবে নিজে ভেড়া মারাতে নিযুক্ত পেয়েছিলাম। এই যে আজকে আপনি একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে ফেলেছিলেন, ফ্যান নিজেই তৈরি করতেন, কিভাবে আপনি এই মাদকে জড়ালেন একটু বলেন তো? 2020 সালে ফার্স্ট টাইম যখন দেশে আপনার করোনার যে লকডাউনটা আসে, এই লকডাউনের সময় আর কি ভালো লাগছিল না যে কী করব, দোকানপাট বন্ধ, বাজার যাইতে পারছে না, কারণ ওই মুহূর্তে সেনাবাহিনী পুরো বাজার দোকানপাট টহল দিচ্ছে। এই 1 দিন 2 দিন এই যাইতে মানে আমি সর্বশান্ত, মানে কি পরিমাণ যে টাকা আমি নষ্ট করেছি তা আমি অগুন্তি। মানে এক কথায় যদি হয়তো বা বললে হয়তো আপনারা বিয়াদে মনে করতে পারেন, আমাকে ওজন দিলে যা হবে তার সমপরিমাণ টাকা। তারপরে আমার সমস্ত ব্যবসা বাণিজ্যটা নষ্ট হয়ে গেছে। তারপর আমার যেহেতু ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত সোর্স ছিল, মানে কোনো জায়গায় আমি যে কোনো কিছু চাইলে 20, 50 বা 1 লাখ যে না, এরকম কোনো ছিল না। আমি জায়গা থেকে টাকা নিয়ে মানে ওই টাকা উঠানোর একটাই ছিল যে আমি টাকাটা উঠাবো। এভাবে আমার আস্তে আস্তে এই যে সর্বশান্ত। আপনি বাবা হিসাবে কি বা আপনার সন্তান আপনাকে কখনো কি আঘাত করেছে? আমাকে এই বছরখানেক আগে আমার মাথায় ধারালো ইদিক বাড়ি মারছিল, মাথায় 8টা সেলাই। এই মাস 2 আগে আমার এই হাতটা ভেঙে দিয়েছিল। এই হাতটা এখনও সারেনি, আমি ওই অবস্থায় আছি। তারপরেও আমি ওকে ভালো করার জন্যে চেষ্টা করছি, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে আমি কিছুদিন হলে আমি মাঠে আবাদের জন্য গেছিলাম, ও বাড়িতে ছিল। আর ছোটো ছেলেটা যেহেতু পৃথক, মাকে লোকের কাজ বলি বেড়ে তো ও কাটি ফেলে দেবো, ও এখানকার। মায়ের গতর কি কখনো হাত তুলেছে? হ্যাঁ, মাকে মারছে, বহু মারছে মাকে। আপনার বাবার কয়টা সেলাই হয়েছিল? হ্যাঁ, আমার বাবা মা গায়ে আমি হাত তুলেছি আর কি। বাবা মার গতর কয়বার হাত তুলেছেন? 2বার তোলার পর আমার এখানে আসার পর আমি যে ভাবছি যে আমার কতটা আমি পাপ কাজ করেছে আর কি। কয়টা সেলাই করতে হয়েছিল বাবার কপালে, মাথায় প্রায় 7টা 11টা সেলাই করতে হয়েছিল। এবং আপনি বড় ধরনের একটা হাইসা নিয়ে বাবাকে দৌড়ানি দিয়েছিলেন। হ্যাঁ, সে সময় একটা এক পর্যায়ে আর কি আমার মাথার ব্রেন হ্যামেজ হয়ে যায়। তারপরে আমার আব্বাক আমার গায়ে হাত তুলে, আমার আব্বাকে তো ভালো মানুষ, এখানে আসার পর আমার প্রতিটা মুহূর্তে ওটাই আমার মনে হচ্ছে। এই যে এই মাদক থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? এটা তো আপনার প্রশাসনের কাছে যদি আমি সাহায্য সহযোগিতা চাই, প্রশাসন টাকা ছাড়া কোনো কাজ করে না। আমি গতবার এই টাইমে ধরাইছি 20,000 টাকা খরচ আমার, গতবার এই টাইমে। এখন 1 বছর পুঁজি নেই। আপনার ছেলেকে ধরাইতে আপনাকে 20,000 টাকা খরচ করতে হয়েছে। এই থানার যে ইনচার্জ ওসি সাহেব ছিল, ওসি সাহেবের কাছে আমি প্রথমত কেস করতে যাই, তখন উনি বলে যে চাচা আপনি কেস করেন, আপনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, বুঝছেন, এমন দায়িত্ব তুমি নিলে বললে আমি দরকারি তো আপনার বাড়ি যায় পাহাড়ে দেবো, বুঝছেন। তারপরে মার 2 মতন ভালো ছিল। তারপর আমার যা তাই পরবর্তী আমি ওসি সাহেবের কাছে যাই, ওসি সাহেব দারোগা ইনফর্ম করে লোক ধরলে আসো। ওসি সাহেব আসে, এই দারোগা এখানে আসি ঘুরে চলে যায়, বুঝছেন। ওকে ধরেন না ধরে আমার আরও বিপদ আরও ডবল বাড়ল, বুঝছেন। আমার বাড়িতে আসার মতন আর পরিবেশ হলো না।
আবার সে পুনরায় আবার সে পয়সা দিয়ে আবার ধরে যায়। মানে ছেলের ভয়ে আপনি আর বাসাতে ঢুকতে পারেন না? অস্ত্র বড় হাসি লেহাসি বাড়িতে বসে আছে, বড় মানে অস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে বসে আছে। বসে থাকে। বুঝছেন, ওর তো মাথা ঠিক নাই, বুঝতে পেরেছেন। আমি ভালো হয়ে আমি আমার পরিবারের কাছে যাব, আমার মা বাবার কাছে থাকতে চাই। আমি যে অন্যায়টা করেছি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আমার মতন এমন ধরনের কোনো কাজ আমি জনগণের মাঝে বলতে চাই যেন কেউ না করে, যে পিতামাতার গায়ে হাত তোলা যে কতটা পাপ কাজ আমি নিজে ধীরে ধীরে বুঝতে পারছি। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। এখনকার মাদকাসক্তরা কেবল একটি নেশায় সীমাবদ্ধ নেই, ইয়াবার সাথে আইস বা ঘুমের ঔষধের মিশ্রণ ব্যবহার করছে, যা মস্তিষ্ককে দ্রুত বিকল করে দিচ্ছে। মাদকাসক্তির কারণে বাড়ছে পারিবারিক সহিংসতা ও ডিভোর্সের হার। অনুসন্ধানে দেখা গেছে মাদকাসক্তদের একটি বড় অংশই কিশোর ও তরুণ, যারা কৌতূহলবশত এই পথে পা বাড়িয়েছে। চিকিৎসকরা বলছেন সিনথেটিক ড্রাগের কারণে তরুণদের হৃদরোগ এবং কিডনি বিকল হওয়ার হার গত 5 বছরে 30% বেড়েছে। যারা ফিরতে চায় আলোর পথে, তাদের জন্য কি আছে মানসম্পন্ন আধুনিক পুনর্বাসন কেন্দ্র? এমন প্রশ্ন থেকেই যায়। আমার সামনে একটা ছেলে আছে, আমরা তার সাথে একটু কথা বলি। কি নাম ভাই আপনার? সঞ্জয়। কি করেন আপনি? আমি ব্যবসা করতাম, এখন ঘুরে বেড়াই। আমরা শুনলাম যে আপনি একটু অসুস্থ, একটু শুনে আসি সেই ভাইটা কি না হয়েছে। তো আমি তো অসুস্থ না। বিয়ে শাদী করেছেন? বিয়ে শাদী করে নাই। করেন নাই কেন? বিয়ে শাদীর বড় হলে কেউ বয়স হয় না কেন? বয়স হয়নি দেখে। আপনি এমনি কি নেশা থেকে আপনি নেশাতে জড়িয়ে গেলেন? কি প্রথমে কি সেবন করতেন, তারপরে কি সেবন করতেন, তারপরে কি সেবন করেন, এখন কি সেবন করেন? নিজটা বন্ধ করেন কথা। অসুবিধা নেই, না না না, এটা বন্ধই, কিছুই নাই। বলেন, আপনি আজকে পৃথিবীর আলো দেখেছেন কার মাধ্যমে? মায়ের মাধ্যমে না? হ্যাঁ, এই মায়ের পেটে তো 10 মাস 10 দিন ছিলেন না? সেই মাকে কেন আঘাত করেন? না হ্যাঁ করে নাই। এই যে মায়ের মাথা ফাটিয়ে দিয়ে না মাথা, আপনার এসব কথা বললো কে? নিজটা বন্ধ করেন তো, শান্ত। আচ্ছা রাখলাম, থাক। আমি এখানকার হলো একটা প্রতিনিধি, হ্যাঁ। ভ্যামারা থানার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আমি আওয়ামী লীগের বিএনপি জাসদ জাতীয় পার্টির আমি রাজনীতি দলে থাকি। আচ্ছা ঠিক আছে, ওনাদের চুল কাটে আপনারা যে হুট করে এসে নিউজটা করলেন, এটা তো ঠিক না। এনারা কারা? সাংবাদিক। কি টিভি নিউজ আপনারা? 24 আমার মার মাথা ফাটা দেয় নাই। আমার মা কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে ঘরের ভিতরে। রক্ত তো এখনো পড়তেছে, রক্ত পড়তেছে তো এখনো। প্রিয় দর্শক, এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সে অত্যন্ত ভালো একটা ছেলে। একটু বাবা একটু, এই অত্যন্ত ভালো একটা ছেলে, এবং সে তাদের বন্ধু বান্ধবের সংস্পর্শে গিয়ে সিগারেট থেকে ট্যাবলেট, এখন সে প্রতিনিয়ত গাঁজায় আসক্ত হয়ে পড়েছে। প্রিয় দর্শক দেখুন, ওই মায়ের কাছ থেকে গাঁজার টাকা না পেয়ে তার এই গর্ভের সন্তান তার মাথায় আঘাত করে এখানে এখন সেলাই করা প্রয়োজন। সেই অবস্থায় মা চিৎকার করে কাঁদছে এবং দাঁড়ে দাঁড়ে ঘুরছে। এই যে আপনার ছেলে কিভাবে কি এই অবস্থা, একটু বলবেন? আমার ছেলের বয়স যখন 17 বছর, তখন আমার ছেলে কর্মে গেল। কর্মের থেকে বন্ধু বান্ধবের পাল্টানে পরে ফেনসিডিল খাওয়া ধরল। এই ফেনসিডিল খাইতে 6 মাস নিখোঁজ হয়ে থাকলো ওই দোকানেই। তখন একদিন দেখছি পাগলের বেশি আমার বাড়িতে আসলো। তো তখন মা দেখে কষ্ট হইলো, হয়ে ওকে ধরে নিয়ে কিছুদিন ডাক্তার দেখেন। তখন আমাদের সামর্থ্য ছিল, ডাক্তার দেখাইলাম। সে ওষুধ খাইলে ভালো থাকে, কিন্তু আমাদের সামর্থ্য নাই। ফেনসিডিলের পরে গাঁজা, বড়ি, মানে কোনো জিনিসটাই তার ভিতরে বাদ নাই, নেশা জাতীয় কোনোটাই বাদ? হ্যাঁ, বাদ নাই। আমাদের যখন সামর্থ্য ছিল তখন আমরা আমার ছেলে ট্রিটমেন্ট করেছি, এখন আমাদের কোনো সামর্থ্য নাই। প্রিয় দর্শক, একজন মা তার নিজের সন্তানের সাথে বা নিজের সন্তানের হাতে যখন এই অবস্থার সৃষ্টি হয়, তখন সে মায়ের বেঁচে থাকা আর মরে যাওয়ার সমান। প্রশাসনের দুর্বলতার কারণে একের পর এক আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কে? প্রশ্নটা থেকেই গেল। আমরা আশা করব প্রশাসনের নজরে আসবে
এবং অনন্ত বিলম্বে এ ধরনের অসহায় পরিবারের পাশে দাঁড়াবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। কোস্টগার্ডের এই লড়াই কি পারবে আমাদের তারুণ্যকে মাদকের হাত থেকে রক্ষা করতে, নাকি সমুদ্রের নোনা জলে মিশে থাকবে আমাদের আগামীর স্বপ্ন? আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেল করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়গুলো বাংলাদেশ কোস্টগার্ড, নদীমাতৃক আমাদের এই দেশ, এই দেশের নদী দিয়ে বা নদী পথে প্রতিনিয়ত আসছে মাদক, হচ্ছে মানব পাচার, হচ্ছে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী পাচার। কিন্তু আমাদের বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিয়ত সেই সকল পণ্য আটক করছে বা আইনের আওতায় আনছে। আমরা আশা করি আগামী দিনগুলোতেও আজকে যেভাবে মাদক উদ্ধার করছে, সেই সাথে অবৈধ পণ্য আটক করছে, আগামী দিনগুলোতেও একইভাবে একই পন্থায় বা এর চাইতে আরও সক্রিয় হয়ে অংশগ্রহণ করে বৃহত্তর রাষ্ট্রের স্বার্থে, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে, আমাদের আগামী প্রজন্ম, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তাদের জীবনটাকে সুন্দর করার লক্ষ্যে মাদক নিয়ন্ত্রণ করবে, সেই সাথে মাদক সন্ত্রাস নির্মূল হবে, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।